জামাত যখন ইসলামিক বিপ্লব ঘোষণা দিবে তখন দেখবে যে বিএনপির অর্ধেক লোক বা ৮০ ভাগ লোক কেটে পড়বে। আবার তাকে বলা যাচ্ছে যে নতুন পোশাকের ফ্যাসিবাদ, এরকম ট্যাগ তাকে দেওয়ার চেষ্টা করে। নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, প্রবর্তিত আবার আয় নাই। কোটিপতিও বেড়েছে। হ্যাঁ, কোটিপতি বাড়ছে, চোরের সংখ্যা বাড়ছে, ওইটা দেয় নাই। হিন্দুয়ানি ভাষার জন্য তোমরা আন্দোলন করতেছো, অর্থাৎ তখনও ভারতের দালাল, তখন হিন্দুর দালাল বলে। আমার ছেলে বিপ্লব করেছে, আমার ছেলে প্রয়োজনে 7টা গুণ করবে, তবুও সে নির্বাচিত হবে। এই আন্দোলনে না গেলে তাকে ছুঁড়ে ফেলাই দিত সাধারণ ছাত্ররা। প্রেসিডেন্টের আদেশ দিয়ে ছেড়ে দিছে যে হ্যাঁ না ভোট, এটা তো অবৈধ। শরিয়া আইনের যে আদর্শ, সেই আদর্শের কোনো অংশ অ্যালাউ করে এই অসাম্প্রদায়িক আন্দোলনে অংশগ্রহণ করা? লোন পরিশোধ করতে না পেরে তার গ্রাম আত্মহত্যা করেছে। আবার বেকার সমস্যার মধ্যে বাংলাদেশ পড়ে যাবে আগামী টেরিয়রের মধ্যে। আপনি এই ব্যাপারে কারো কোনো বিষয় নাই। সব পরাশক্তি কিন্তু অ্যাক্টিভ থাকে। দর্শক, কালবেলা নির্বাচনী আয়োজন, ভোটের বেলায় স্বাগতম জানাই আপনাদের। একে অপরকে দোষারোপের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটের এক জনসভায় বলেছেন, একটি দল জান্নাত দেওয়ার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। অপরদিকে জামাতের আমির বলেছেন, নতুন জামা পরা ফ্যাসিস্টদেরও বিদায় করা হবে 5ই আগস্টের মতোই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন রেখেছেন, 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা চাঁদা দিতে হবে কিনা। নির্বাচন সামনে প্রচারণার কৌশল হিসেবে কেন একে অপরকে দোষারোপ করা হয়, এসব বিষয় এবং রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক এম এ আজিজ। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমাদের আমাদের সঙ্গে আরো আছেন ঢাকা 15 আসনের সিপিবি মনোনীত প্রার্থী ডাক্তার সাজেদুল হক। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমি একটু এম এ আজিজ আপনাকে দিয়েই শুরু করতে চাই আজকের আলোচনা। যেমনটি বলছিলাম যে প্রচারণা যে শুরু হলো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো নাকি দোষারোপ করার আনুষ্ঠানিকতা শুরু হলো, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রচারণাও শুরু হয়েছে, দোষারোপের রাজনীতিও চলছে, অর্থাৎ অতীত যে কালচার সেটাও বহাল রাখে। আচ্ছা আচ্ছা। তবে এটা ঠিক, ধরেন প্রচারণা যদি শুরুটা বলেন, আপনি খেয়াল করবেন, খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এবং এখন আপনার তারেক রহমান সবাই কিন্তু সিলেট মাজারে গিয়ে তাদের প্রচারণা শুরু করেছে আগে। তো তারা এবারও করেছে তারেক রহমান সেখান থেকেই। কিন্তু এনসিপিও আপনার শুরু করেছে একটা মাজার থেকে, কিন্তু জামাত ইসলাম কিন্তু মাজারে যায়নি, একটা সবার মাধ্যমে। অর্থাৎ তার রাজনীতি সে ঠিক রেখেছে। 200 মাজার ভেঙে গেছে না এই দেশে, 200 মাজার তো 5ই আগস্টের পরে ভাঙছে। তৌহিদি জনতা, হ্যাঁ তৌহিদি জনতা কারা বুঝতেই পারেন। অর্থাৎ পলিটিক্সটা কিন্তু এখানে রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এ দেশে 98% মুসলমান। এখন ধরেন আমরা 3 জন আছি, এই যে ডাক্তার সাজিদ ভাই, উনি তো কমিউনিস্ট কমরেড, হ্যাঁ উনিও মুসলমান, কিন্তু উনিও কিন্তু ধর্মের অনুশাসন মানে, হয়তো ধর্মের যে শতগুলো ফরজ বা এই সেই অতটা পরিপূর্ণতা পালন করি না, কিন্তু ধর্মের প্রতি দুর্বলতা সবারই আছে। সেটাতে ধরেন এটা করতেই পারে, যে যারটা করতে পারে। কিন্তু জামাত ইসলাম তাদের রাজনীতির বাইরে কিন্তু তারা আসে নাই। জামাত ইসলামের যে রাজনীতি, শরিয়া আইন বলেন যা বলেন, সেটার থেকে তারা সরে নাই। যদিও বলতেছে তারা শরিয়া আইন থেকে বেরিয়ে আসবে, তারা আপনার হিন্দুকে নমিনেশন দিয়েছে, কিন্তু তারা কোনো নারী কিন্তু নমিনেশন দেয়নি। এটার আবার ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু নারী কোঠা আছে, সেখান থেকে তা পূরণ করা যাবে এরকম। এবং তারা বলেছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নারী কর্মী তাদের না, তাদের হলে তাদের নমিনেশন দিল না কেন? 43 কোঠার দেখে তো লাভ নেই, থাকতে পারে নারী, কারণ তারা তো গুপ্ত রাজনীতি করে অভ্যস্ত। দক্ষিণ এশিয়ার ভিতরে গণতন্ত্রের রাজনীতি, গণতন্ত্রের নাম করে রাজনীতি একমাত্র জামাত ইসলাম করে। আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটি ফেসিস সরকার শেখ হাসিনা যদি বিদায় না হতো, ঢাকা ইউনিভার্সিটি শিবির দেখতে পাইতেন না। ওটা তো হেলমেট বাহিনী ছিল,
এটা ছাত্রলীগ হয়েছিল, পদধারী ছাত্রলীগ ছিল। এখন বিএনপি ধরেন আওয়ামী লীগের সাথে একটা আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের, এরপরে এই অবস্থা। এখন বিএনপির সাথে তো 30 বছরে প্রায় একসাথে থাকছে। জোট আছে। তাই এখন তো অনেকে বলে যে বিএনপির ভিতরে আপনার 20% গুপ্ত জামাত আছে, এবং একটা মধ্যপন্থী দল এটাকে ঠিক করতে হলে তো এই গুপ্ত জামাত স্ক্রিন আউট করতে হবে, এটা তো মহা মুশকিল। না, কিন্তু যদি যার ভেতরে গুপ্তভাবে জামাত রয়ে গেছে তারা ধরতে না পারার ব্যর্থতা কার? তারা রাজনৈতিক দল হিসেবে তো তাদেরই থাকতে হবে। আপনি ধরেন এই যে এখন ডাকসুর ভিপি যে হয়েছে, সে তো ছাত্রলীগের পদধারী নেতা ছিল, পদধারী নেতা ছিল না, ধরতে পারছে? পারেনি, সেই ফল তো ভোগ করলো না, কি ফল ভোগ করলো? তো ধরতে পারে নাই, সে তো আসে শিবির পরিচয় দিয়েছে। এখন বিএনপির ভিতরে যারা বিএনপি করে, হয়তো এটা ধরা মুশকিল, তবে এখন কিন্তু বেড়েছে, যন্ত্র বেড়ে গেছে ফেসের দিকে তাকালে। ধরেন এই যে ছাত্ররা যখন গণঅভ্যুত্থান করে, একটা পুলিশ একজনের ঘাড় মটকায় ধরছে, কোনোভাবে ছাড়তেছে না। হ্যাঁ, তাকে বলতেছে যে আমি শিবির, শিবির না, পুলিশ বলতেছে ও শিবির। তো তার চোখে একটা গগলস লাগানো আছে। তা আমি শুনছিলাম যে চীনে নাকি একটা গগলস তৈরি করছে, সেটা চোখে দিলে আপনার মোটিভটা ধরা যাবে, আপনি কি এটা বোঝা যাবে, আপনার চিন্তার ভিতরে কি বোঝা যাবে। তো এটা যন্ত্র দিয়ে স্ক্রিন আউট করবে। এখন তো আধুনিক বিষয় এআই আছে, এআই দিয়ে আপনি চেক করবেন, সমস্যা তো নাই। কিন্তু আপনি দেখেন, এই যে সাইদুল হক ভাই জানবেন যে রাশিয়াতে যে লেনিন বিপ্লব করলো বলশবিকের মাধ্যমে, কমিউনিস্ট পার্টির থেকে যখন বিপ্লব ডাক দিয়েছে তখন তো কমিউনিস্ট পার্টি নাই। বিএনপি তো এরকম হয়ে যেতে পারে, এই অনন্তকালে গুপ্ত জামাত যদি পাল্টে থাকে, একটা পর্যায়ে দেখা যাবে যে জামাত যখন ইসলামিক বিপ্লব ঘোষণা দিবে, তখন দেখা যাবে যে বিএনপির অর্ধেক লোক বা 80% লোক কেটে পড়বে, প্রকাশ্যে চলে আসছে যে আমরা তখন জামাত ছিলাম। সুতরাং রাজনৈতিক দল বাঁচাতে হবে। দ্বিতীয়টা, গুপ্ত রাজনীতি গণতন্ত্রে চলে না। যদি হয়, আপনার হিল ট্যাক্সের নাথান বোম একটা এলাকার স্বাধীনতা চাইছেন, চান না, শোনা যায় যে সে মিজোরামে আশ্রয় নিয়ে আছে, তো তাকে দেন। হরকাতুল জেহাদ আমরা নিষিদ্ধ করে রাখছি না, জেএনপি নিষিদ্ধ করে রাখছি, অনেক দল এরকম নিষিদ্ধ করে রাখা হয়েছে, তাদের রাজনীতি করতে দেন। তাহলে আমার কথা হচ্ছে, যারা গুপ্ত রাজনীতি অনুশীলন করবে, গুপ্ত রাজনীতি করবে, তাদের তো গণতান্ত্রিক রাজনীতিতে রাজনীতি করার অধিকারই দেওয়া উচিত না। আচ্ছা, তাহলে আপনি জামাতকে নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিচ্ছেন? নিষিদ্ধ করার বক্তব্য না, আমি বলছি যে তাদের গুপ্ত রাজনীতি যারা করবে, তাদের তারা গণতান্ত্রিক রাজনীতিতে চলবে না। আর গুপ্ত রাজনীতি যদি অ্যালাউ করে সরকার, ইউনিট সরকার তো সবই করতেছে, তো সবগুলোকে ওপেন করে দিক, স্বাধীন হয়ে যাক, তারা আন্দোলন শুরু করবে। এটা তো হয় না। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন যে ধর্মের ব্যবহারটা হচ্ছে, একটা হলো একটা এক্সট্রিমিস্ট কায়দায়। আমি বলছি যে সবাই যে ধর্ম করে আমাদের দেশে, আপনার ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই তো ধর্ম নিরপেক্ষতা, সেটা তো আমরা অনুশীলন করি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এখন ধরেন আমরা যদি ধরেন শরিয়া আইন বাস্তবায়ন করি, তাহলে কতগুলো করতে হবে? 50টার অধিক আপনার হিল ট্যাক্সে জাতিগোষ্ঠী আছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, এখানে বড় আছে, ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, কতগুলো আইন তৈরি করবেন? কতগুলো আইন থেকে তো জামাত ইসলাম সরে এসেছে। আমরা আরো শুনবো আপনাকে। আমরা সাজিদুল হক আপনার কাছে যেতে চাই। যদি এই দোষারোপের রাজনীতির কথা বলতেন, আমি আপনার একটি বক্তব্য উদ্ধৃতি করতে চাই। আপনি বলেছেন যে আপনার আসনে ঢাকা 15-তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে নির্বাচন হচ্ছে। এটি কি শুধু আপনার আসনের কথা বলছেন, কোনো মানে প্রার্থী কেন্দ্র করে, নাকি দল কেন্দ্র করে, যেটা সারা দেশেই তো আছে? যদি একটু পরিষ্কার করতেন। ধন্যবাদ। এটা আসলে স্থানিক এবং জাতীয় সবটাই এখন এক হয়ে গেছে আর কি। প্রথম বিষয়টা ছিল আমাদের একটা স্থানীয় সেন্টিমেন্ট ছিল যে জামাতের আমির এই আসনে মনোনয়নপত্র নিয়েছে, তাহলে তারা তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করবে এই আসনটা জিততে। তাহলে সেই মিরপুর, যেমন আজকে আমরা জানুয়ারি মাসে প্রোগ্রাম করছি, মাথায় রাখবেন 16 ডিসেম্বর গোটা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই অঞ্চল 31 জানুয়ারি পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর দখলে ছিল আর কি। ফলে এই মিরপুরে একটা আলাদা সেন্টিমেন্ট আছে মুক্তিযুদ্ধের পক্ষের,
এবং সেই জল্লাদখানা বদ্ধভূমি যেটা, সেটাও আমাদের এই আসনের মধ্যে, আসনের পাশেই আর কি, সাথেই লাগানো। তো সেই ক্ষেত্রে সেই স্থানিক পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে ঢাকা 15 আসনের মানুষ 71-কে ভুলবে না, এটি একটি বক্তব্য ছিল। আর এখন যে বিষয়টি আছে, এটা একটা ন্যাশনাল ইস্যুই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে আপনারা দেখবেন যে হচ্ছে যে তারেক রহমানকে তারা নানানভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এমনকি তাদের কোনো কোনো নেতা তাকে ভারতের দালালও বানায় দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। অর্থাৎ তাকে নানানভাবে হচ্ছে ট্যাগ করার চেষ্টা করার মধ্য দিয়ে এই যে আবার তাকে বলা যাচ্ছে যে নতুন পোশাকের ফ্যাসিবাদ, এরকম ট্যাগ তাকে দেওয়ার চেষ্টা করে, নানা রকম ট্যাগ দিয়ে তাকে হচ্ছে গিয়ে মানে যেভাবে করে মুক্তিযুদ্ধের ধারাকে বা যে কোনো প্রগতিশীল ধারাকে এই দেশে, এই ভূখণ্ডে মানে বহু বছর ধরে চেষ্টা করা হচ্ছে যে কোনো প্রগতিশীল ধারা যদি কোনো একটু অগ্রসর হয়, তাকে নানানভাবে ট্যাগ করা হয়। এই ট্যাগ শব্দটা আবিষ্কার হওয়ার বহু আগে 52 সালে আমি ভাষা মতিনের সাথে একটা প্রোগ্রামে শুনেছিলাম, তিনি নিজে বলেছিলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন, যে আমরা যখন ভাষা আন্দোলন করছি, আমি আমার ঢাকা থেকে গেলাম গ্রামে, সেখানে গিয়ে আলাপ করতেছি, তখন বলে যে আমরা তো শুনছি তোমরা তো হিন্দুয়ানি আন্দোলন করো, বাংলা তো হিন্দুর ভাষা, হিন্দুয়ানি ভাষার জন্য তোমরা আন্দোলন করতেছো। অর্থাৎ তখনও ভারতের দালাল, তখন হিন্দুর দালাল বলে ভাষা সৈনিক আব্দুল মতিনদেরকে কিন্তু মানে ট্যাগ করার চেষ্টা করে। কিন্তু তখন তো ঠিক একই ট্রেডিশন, আসলে বলে না যে পুরনো বন্দোবস্ত তারা বাতিল করে দেবে, নতুন বন্দোবস্ত তারা কিছুই আনে নাই, একদম পুরনো সেই দোষারোপের রাজনীতি, যেটা একসময় আমরা হাসিনা এবং খালেদার মধ্যে দেখতাম, ঠিক আছে। ওই একই স্টাইলের রাজনীতি কিন্তু করার চেষ্টা করছে, এবং এই জায়গায় একটু অগ্রসর হয়ে আছে জামাতে ইসলাম। তারা খুব স্পেসিফিক্যালি তারা বিষয়টা বলতে। আপনি যে 52 ভাষা আন্দোলনের কথা বলছিলেন, ভাষা আন্দোলনে কিন্তু জামাতের তৎকালীন আমির যে নিজামী, মতিউর রহমান নিজামী, তিনি কিন্তু ভাষা আন্দোলনের পক্ষে ছিলেন। একটু ভুল, ছিলেন গোলাম আজম, গোলাম আজম ছিলেন, গোলাম আজম, কিন্তু একটা ছাত্র সংসদের তখন হচ্ছে দায়িত্বে ছিলেন, হ্যাঁ, একটা হলের দায়িত্বে ছিলেন। এবং সেই সময় হতে কি, যে কোনো একটা ছোট হলে আপনি যদি কুলপত্রের দায়িত্বে থাকতে পারতেন, এবং সেই সময় হচ্ছে কি আপনার সার্কুলেটিং হতো আর কি, আজকে হচ্ছে ইকবাল হল, কালকে জহুরুল হক হল, মানে বিভিন্ন হল বিভিন্ন সময় দায়িত্ব পালন করতো। সেই সময় তিনি দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব পালন করার পরে আপনি হিস্ট্রিতে যদি যান, ভাষা আন্দোলনের ইতিহাসে যদি যান, যে ভাষা আন্দোলনে যে ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি হইলো, আরো অনেক সংগঠন আছে, ইভেন কি তমুদ্দিন মজলিস বলে একটা আছে মানে মুসলিম ঘরানার সংগঠনও ছিল যারা এই আন্দোলনের সাথে ছিল, সেখানে খুব উল্লেখযোগ্য কোনো ভূমিকা আপনি দেখবেন না। যে ভূমিকা আপনি দেখবেন হচ্ছে অন্যান্য আর অন্যদের মধ্যে দেখবেন, মোহাম্মদ তোহার মধ্যে দেখবেন, আব্দুল মতিনের মধ্যে দেখবেন, সেই ধরনের কোনো ভূমিকা ছিল না। আর ওই সময় ছাত্র সংসদের নেতা হয়ে এই আন্দোলনে না গেলে তাকে ছুঁড়ে ফেলাই দিত সাধারণ ছাত্ররা 52 সালে আর কি, বাধ্য হয়ে তাকে যেতে হয়েছে। এবং তার আগ পিছ সবকিছু মিলে তার যে আদর্শ, সেই আদর্শের কোন জায়গায় অ্যালাউ করে রাষ্ট্রভাষা আন্দোলনকে, ভাষা আন্দোলন করাটাকে, তার যে আদর্শ, জামাত ইসলামের যে আদর্শ, মৌদুদিবাদের যে আদর্শ, শরিয়া আইনের যে আদর্শ, সেই আদর্শ কোনো অংশ অ্যালাউ করে এই অসাম্প্রদায়িক আন্দোলনে অংশগ্রহণ করা? এটা একটা মুনাফিকি। মানে এই মুনাফিকি যে 2026-এ হচ্ছে, 25 হচ্ছে, ব্যাপারটা এই না, আজ থেকে 75 বছর আগেও মুনাফিকি করে আসছে আর কি। তার অন্যতম বড় প্রমাণ যে তারা ভাষা সৈনিক হিসেবে গোলাম আজমকে দেখানোর চেষ্টা করে। গোলাম আজমকে ভাষা সৈনিক দেখানোর চেষ্টা করে, তোমার লজ্জা পাওয়া উচিত। এটা তো অসাম্প্রদায়িক আন্দোলন, এটা আমাদের আন্দোলন, কমিউনিস্টদের আন্দোলন, প্রগতিশীলদের আন্দোলন, জাতীয়তাবাদীদের আন্দোলন। তো তুমি ইসলামপন্থী আন্দোলনে আসছিলে কেন? তুমি তখন ভণ্ড ছিলা বা এখন ভণ্ড আছো আর কি, স্বীকার করতে হবে তোমাদেরকে। আচ্ছা, আপনারা নতুন কি দেখাতে পারলেন? এই যে বললেন সবাই পুরনো বন্দোবস্তের মধ্যেই আছে, আপনারা প্রগতিশীল দল হিসেবে আপনাদের থেকে তো একটা পরিবর্তন মানুষ প্রত্যাশা করে। মানুষকে গ্রহণ করতে হবে, প্রত্যাশা করলে তো হবে না। আমি চাচ্ছি আপনার কাছে আমি এক কাপ কফি খাবো, বারবার বলছি, আপনি বলতে আসেন, বসেন, কফি খান। আমি আর বসছি না, তো আমরা বলেই যাচ্ছি বারবার যে এই রাজনীতিকে লাথি মারুন, এই পুরনো বন্দোবস্তের রাজনীতিকে লাথি মারুন। এরা বারবার হচ্ছে গিয়ে হলো এই জান্নাতের টিকিট বিক্রি করে, হ্যাঁ, বারবার হচ্ছে গিয়ে আপনার কাছে হচ্ছে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে বিক্রি করে, ধর্মকে অপব্যাখ্যা দিয়ে, ঠিক আছে, আপনাকে হচ্ছে গিয়ে কনভিন্স করতেছে। এদেরকে লাথি মারুন, লাথি মেরে আপনার স্বার্থে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি তারেক রহমানের কাছে শুনতে চান যে আসলে বাংলাদেশের এই ক্রাইসিস সলভ হবে কিভাবে করে,
আর যে আপনি দেখেন না, এই যে নতুন প্রজন্মের কথাবার্তা বলে, আমরা নতুন নেতা, তারুণ্য, আপনারা বলেন তরুণ তরুণ, আমাদের পুরো 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 পচা। তাদের তারুণ্য আলোচনার মধ্যে ওই 5 বছর আগে কি হয়েছিল, 10 বছর আগে কি হয়েছিল, 15 বছর আগে কি হয়েছিল, এগুলো আলোচনা আছে। আজ থেকে 5 বছর পর বাংলাদেশ কোন ক্রাইসিসে পড়তে যাচ্ছে তারা সে ব্যাপারে কোনো আলাপ করেন? এই যে অটোমেশন যেভাবে আগাচ্ছে না, আমার আজিজ ভাই বললেন এআই এর কথা, এআই যেভাবে আগাচ্ছে, যে এখন ব্যাংকে যে পরিমাণ কর্মকর্তারা চাকরি করছে, তো আগামী 3 বছর পর তার 3 ভাগের 1 ভাগ লোক তাদের দরকার, আর বাকি 2 ভাগ লোককে তারা বিদায় করে দেবে। বড় বড় কর্পোরেটে 5 ভাগের 4 ভাগ লোক দরকার হবে না। ইভেন কি আপনার মিডিয়া তো লোক কমে যাবে, এত লোক দরকার হবে না। এবার এখানেও দেখেন, এখানে যে আপনার ক্যামেরা আছে, এখানে অটোমেটিক ক্যামেরা আছে, এখানে প্রত্যেকটির সাথে কিন্তু একজন ক্যামেরাম্যান দাঁড়ায় নাই, একজন অপারেটর সবগুলোকে অপারেট করছে। অর্থাৎ কি পরিমাণ আগে লোক লাগতো কলা কৌশলী, এখন কৌশলী লাগতেছে কম। অর্থাৎ একটা বড় ধরনের আমার বেকার সমস্যার মধ্যে বাংলাদেশ পড়ে যাবে আগামী টেরিয়রের মধ্যে। এই ব্যাপারে কারো কোনো বিষয় নাই। এবং আমার অর্থনীতির টোটালটা দাঁড়ায় আছে পশ্চিমা বিশ্বের কাপড় সেলাইয়ের উপরে, আর ওদের মানে চাকর বাকর হওয়ার জন্য। অর্থাৎ রেমিটেন্স হবো, ওদের চাকরি করবো, ওদের চাকর বাকর হবো, আর ওদের কাপড় সেলাই করব। অর্থাৎ দুটার ক্ষেত্রে হয় মধ্যপ্রাচ্য নয় পশ্চিমা বিশ্ব। তারা যেদিকে আমাদেরকে হেলবে, তারা আমার অর্থনীতি সবকিছু নিয়ন্ত্রণ করবে, তারা আমাদের যেদিকে হেলবে আমরা সেদিকেই গোলামি করতে বাধ্য হব। ফলে গোলামি হয়ে গেছে। কি হয়েছে? ক্রিকেটে হচ্ছে গিয়ে মানা করে দিয়েছে খেলতে যাবো না, মানে গোলামির জিনজির ভেঙে ফেলেছি। এটা কোনো গোলামের জিনজির না। আপনার আসল যে গোলামির জিনজির পড়ে আছেন, সেই গোলামের জিনজিরটাকে আপনাকে ভাঙতে হবে এবং সত্যিকার অর্থে সেই নতুন রাজনীতি আসতে হবে, যে রাজনীতির মূল একটা বিষয় হবে অর্থনীতি, আগামী দিনের অর্থনীতি কি, এবং সেই অর্থনীতির মধ্য দিয়ে বৈষম্যহীন জায়গায় আমরা পৌঁছাতে পারবো কিনা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। না, আপনি যেমনটি বলছিলেন যে জনগণকে আপনারা বারবার বলছেন যে এই পুরনোকে লাথি মেরে আসবে কেন, আপনারা কি এমন স্বপ্ন দেখাতে পেরেছেন বা এমন কি বাস্তবিক কিছু দিতে পেরেছেন জনগণকে? হ্যাঁ, একটা প্রশ্নটা আগে, ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে? আমি বলবো মুরগি আনে, তাই ডিম নাই। আপনি ডিম নাই, মুরগি নাই, কেন আসবে? যদি হোপ না থাকে, না হোপ আছে, হোপ তো আচ্ছা আমাদের আছে। আমরা তো অল্প লোক হলেও আছে, আরো বেশি লোক হলেও আছে। আমরা তো এই হোপ দেখে মাঝে মাঝে বছর যুগের পর যুগ যুগ ধরে নানা সময় আমাদের কমরেডরা শহীদ হচ্ছে, তাদের জীবনকে হচ্ছে গিয়ে আমরা নিবেদিত করতেছি আমরাও। তো কিছু হোপ তো প্রত্যাশা আছে, স্বপ্ন আছে যে একদিন সবকিছু বদলে যাবে, একদিন পরিবর্তন হবে। আমরা সেই দিনের অপেক্ষা করব। জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ, যেমনটি বলছিলেন সাজেদ ভাই, যে 52-তে অনেকটা বাধ্য হয়ে তারা হচ্ছে ভাষা আন্দোলনে গিয়েছিলেন। একইভাবে মানে বর্তমান যদি বাধ্যকতার রাজনীতির আলোচনা করি, গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি বাধ্য হয়ে হ্যাঁ ভোটের পক্ষে গেছে। আপনি এই বক্তব্যটিকে কিভাবে দেখবেন? বাধ্যবাধকতার কি আছে গণভোটে? না, দেখেন, গণভোটে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরা সরকারি মেশিনারি নামাই দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম থেকে শুরু করে দেখেন, সব কথা বলেন কিন্তু যদি কিন্তু তবে যুক্ত করে বলেন। আচ্ছা আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন, তিনি যখন নোবেল প্রাইজ পেলেন তখন বললো যে প্রভার্টিকে জাতীয় জাদুঘরে পৌঁছে দেওয়া হবে। তো আপনি জাদুঘরে জানেন না প্রভার্টি আছে? প্রভার্টি তো বাংলাদেশে ঢুকে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, প্রভার্টি কোটিপতিও বেড়েছে। হ্যাঁ, কোটিপতি বাড়ছে, চোরের সংখ্যা বাড়ছে, ওইটা দেয় নাই, ওটা দেয় নাই। এখন আবার তিনি সারা ওয়ার্ল্ডে এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে 3-0 অর্থাৎ 0 আনএমপ্লয়মেন্ট। এখন বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী বাংলাদেশে 3 কোটি লোক বেকার, কর্মহীন, অর্থাৎ 3 কোটি লোক বেকার। দুই হচ্ছে 0 ইমিশন বলা হয়েছে। এখন ইমিশনটা এমন পর্যায়ে, কার্বন ডাইঅক্সাইড ইমিশন, এইসব, বাংলাদেশ এখন ঢাকা শহর পৃথিবীর ভিতরে 1 নম্বর বসবাসের অনুপযুক্ত। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, হয়তো এখন 2 নম্বরে আছে। হচ্ছে 3 হলো আনএমপ্লয়মেন্ট, যেটা বলছি। তো সুতরাং উনি তো এগুলোর এখন বাংলাদেশের সবগুলো বাস্তবায়ন হচ্ছে, উল্টাটা উনি যা বলছেন এটার উল্টাটা হচ্ছে এখন বাংলাদেশে। এখন বাংলাদেশে দেখেন আপনার পভার্টির ক্ষেত্রে বিশ্বব্যাংক প্রকাশ করছে এই বছরই শেষের দিকে 3.5% জিডিপি গ্রোথ হবে। হ্যাঁ, এখন
প্রবাসী আয় আসতেছে, যেমন সাজুল্লাহ হক ভাই বললেন, আমি লিখেছি বিরাট করে সমকালে যে আগামী 10 বছর পরে প্রবাসে কোনো লোক নিবে না এই দেশের, কারণ এখন উচ্চমানের বিজ্ঞান মানুষকে রিপ্লেস করছে। আপনি আমাদের দেশে 2টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রোবট চালায়, ওখানে ম্যানেজমেন্টের কয়েকটা লোক আছে আর সব কর্মচারী বিদায়, সব জায়গায় ফার্নিচার হাউসে আছে। তো এই জন্যই বলছি যে শিক্ষার সংস্কার কিন্তু নাই। আবার দেখেন আমাদের দেশে ইংরেজি, বাংলা, আপনার ইসলামিক শিক্ষা সহ প্রায় 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়, যার ফলে সবাই এই 12টা প্রকারের চিন্তার জাতি তৈরি হয়। কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। সুতরাং এই শিক্ষায় কোনো সংস্কার নেই। যে এই যে বাধ্যকতা, গণভোটের এখন ব্যাপারে বাধ্যকতা হচ্ছে তাদের ভোট দরকার। একটা স্লোগান উঠতেছে, যেমন বলা হচ্ছে যে আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাবেন, এটা তো খুব কথা না। চন্দ্র চাঁদ খাড়ায় দাঁড়িয়ে থাকবে, সূর্য দাঁড়িয়ে যায়, এবং সব প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব দখল করে নিতে হবে নিজেদের ইয়েতে, এসব বলতেছে না, বলতেছে তো। আবার তরুণদের ভিতরে বলতেছে, তার বাবা বলতেছে, এক প্রার্থীর বাবা বলতেছে আমার ছেলে বিপ্লব করেছে, আমার ছেলে প্রয়োজনে 7টা খুন করবে, তবুও সে নির্বাচিত হবে, বলছে তো। এগুলো হচ্ছে তো। তো এই জন্য ওরকমই এটা তো তারা বলছে। আবার অন্য বড় রাজনৈতিক দল যদি বিএনপির দিকে তাকায়, তারা তো মার্ডার করে ফেলছে, না আমি বলতেছি হেনস্থা করছে। এটা হচ্ছে যে তাদের দ্বন্দ্ব থাকবে। এটা মধ্যবর্তী দল, এক সিটে 5 জন 10 জন প্রার্থী আছে, 4-5 জন প্রার্থী আছে, তাদের প্রার্থী ট্যাকেল করতে পারে নাই, এটা তাদের দুর্বলতা। অর্থাৎ জামাত যেভাবে চলে এবং ইউনিট যেভাবে মেটিকুলার ডিজাইন করে সব পরিকল্পনা করছে, এখন উনি তো কমরেড মানুষ, উনি কি ওনার থিওরিতে বলতে পারবেন যে বিএনপি বা বড় দল কেউ জিতবে, ওনারা জিতবে? বলতে পারবে না। মেটিকুলার ডিজাইন যদি আছে, বলতেছে না যে তরুণরা ইলেকশনে অনেকেই জিতবে, অনেকে মন্ত্রীও হবে, শিক্ষা মন্ত্রণালয় পাবেন তরুণরা, এরকম। তো পাবে তো। শিক্ষা মন্ত্রণালয় কি করবে? উনি কি করছে? উনি একটা সংস্কার কমিশন করছে, আমি যে বললাম, উনিও বলছে তো বিজ্ঞান ছাড়া আগামী 10 বছর পরে, আমি লিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার ছবি সহ আসে যে আগামী 10 বছর পরে এই দেশে প্রবাসে কোনো লোক নিবে না, কারণ বিজ্ঞানের পিছনে কি আমরা খুব পিছিয়ে। আমাদের তরুণরা তো প্রযুক্তিতে অনেক টাকা উপার্জন করছে ফ্রিল্যান্সিং করে। আমি লিখেছি বুয়েট সহ কোন শিক্ষা, 4র্থ শিল্প বিপ্লব এখন চলতেছে, এটার জন্য উপযোগী না। এটা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া এ দেশকে দাঁড় করে রাখা যাবে না। 2 হচ্ছে যে আপনি যেটা বলছিলেন গণভোট, এই আপনার সংবিধান অনুযায়ী ওত নিয়েছে এবং সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে বঙ্গভবনে এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে। এটা একটা সাংবিধানিক সরকার। অথচ 84টা সংস্কার করছেন ওনারা, সংস্কার প্রস্তাব করছে, তাকে খুব কায়দা করে 4 দফার ভিতরে আনছে, আইনে এটা ছেড়ে দিছে, প্রেসিডেন্টের আদেশ দিয়ে ছেড়ে দিছে যে হ্যাঁ না ভোট। এটা তো অবৈধ। আচ্ছা, আইনি তো, কারণ গণভোট তো সংসদে যাই আপনি এখন পাশ করেন গণভোটে, সেটা সংসদে যেতে হবে না। সংসদে তো বিএনপি 9টা নোট অফ ডিসেন্ট দিছে, জামাত 2টা দিছে, এনসিপি 1টা দিছে, সব নোট অফ ডিসেন্ট হাওয়া। ওনারা 4টে দল স্বাক্ষরই করে নাই, এনসিপিও স্বাক্ষর করে নাই। এনসিপি প্রচার করে, হ্যাঁ ভোটের প্রচার করে কিভাবে? তা তো এটাতে স্বাক্ষরই করে নাই। আমি বলতেছি যে প্রচার যে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, সারা পুরো সরকার লাগাই দিয়েছেন, পুরো মেশিনারিজ। আপনার ডিসি, এসপি, ইউএনও, এরা কি সরকারের অংশ না? তারা কি করবে? তারা তো ওনার নির্দেশ মতো হাবর দিয়ে দিবে। ইলেকশন কমিশনে তাহলে যা চাবে ইলেকশনের রেজাল্ট তাই চাবে। শেখ হাসিনা আমি দামি নির্বাচন করছে না, রাতে ভোট করছে না, এরকম একটা আমার কাছে তো মনে হচ্ছে যে একটা মেটিকুলার ডিজাইনের ইলেকশন হতে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা জি, আমরা এই প্রশ্নটি নিয়ে সাজিদুল হকের কাছে যেতে চাই। গণভোট যেহেতু একই দিনে হবে, গণভোট এবং জাতীয় নির্বাচন, এতে করে কোনো প্রভাব পড়বে কিনা? যেমন ভোট কাউন্টের সময় স্বাভাবিকভাবে বেশি লাগবে, বেশি সময় প্রয়োজন হবে। ভোট দেওয়ার সময় একজন প্রার্থীর বুঝে দিতে আগে যে সময় লাগতো তার চেয়ে বেশি সময় লাগবে। ফলে নির্ধারিত সময় যে ভোট গ্রহণের, সকাল থেকে বিকাল পর্যন্ত, এই নির্দিষ্ট সময়ে ভোটার উপস্থিতি এবং ভোট দেওয়ার জায়গাটা কমে যাবে কিনা?
বা কি প্রভাব পড়তে পারে বলে মনে করেন? প্রথমত ভোট দেওয়ার ক্ষেত্রে ঝামেলা হবে না, ভোট কাউন্টিং এর ক্ষেত্রে ঝামেলা হবে, কিন্তু এই ছোট টেকনিক্যাল জায়গাটার বাদে তার আগে পিছনের কিছু একটা কথা বলতে চাই আমি আর কি। প্রথম কথা হচ্ছে, আজিজ ভাই বলেছেন, আজিজ ভাইয়ের কথার সাথে আমি পুরোপুরি একমত। তারপরে আরেকটু সম্পূরক আলোচনা করি। সেটা হচ্ছে আপনার কমিউনিস্ট পার্টি সিপিবি এবং হচ্ছে বাম জোট মনে করে যে এই গণভোটটারই কোনো প্রয়োজন ছিল না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ইলেকশনের আগে এবং আজিজ ইলেকশনের ভাইও সাথে, বলেছেন। হ্যাঁ, এটার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে? এটা একটা অপ্রয়োজনীয় বিষয় আর কি। আর একটা বিষয় হচ্ছে যে 40টা প্রস্তাব বা 84টা প্রস্তাবের মধ্য থেকে নিরীহ 4টা প্রস্তাব, হ্যাঁ, যে প্রস্তাবটা আমিও সমর্থন করি, কিন্তু আমি জানি, আমি ব্যক্তিগতভাবে ধরেন এখানে 29টা মিটিংয়ে 27টা মিটিংয়ে ছিলাম, আমি জানি যে এর ভিতরে আরো অনেক ঘাপলা আছে। শুধু ঘাপলা জায়গা তো আর জনগণের সামনে আনা হলো না। মুক্তিযুদ্ধের চাইল মূলনীতি বাদ দিয়ে দেওয়ার বিষয়টা তো আর এখানে উল্লেখই করা হলো না, ঠিক আছে? উল্লেখই করা হলো না আর কি। উল্লেখ না করে খুবই হচ্ছে গিয়ে জনপ্রিয় হতে পারে এরকম 4টি ইস্যু আপনার সামনে উত্থাপন করলো। তার মধ্যে আবার কেউ কেউ আছে সবাই একমত না বাংলাদেশে এই 4টা ইস্যুর সাথে, একটাতে সে দ্বিমত আছে, সেটা তার জন্য সে না ভোট দিবে আর কি, এরকম বিষয়গুলো আছে। ফলে ব্যাপারটা হলো খুব মানে বলা যায় কি এক ধরনের চালাকি, এক ধরনের জনগণের সাথে চালাকি করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে সেটা সাংঘাতিক বিষয় হচ্ছে কি, যে ভোট গুনবে সে আমারে বলে দিচ্ছে আগে তুমি হা ভোটে ভোট দিও, তাহলে পরিস্থিতিটা কি হবে? আমি এই জায়গায় নিরপেক্ষতা বা এই জায়গায় আস্থা পাবো কোথায়? আমার যখন ফলাফলটা আসবে, রেফারেন্ডামের ফলাফলটা যখন আসবে, হা ভোট আর না ভোটে, আমি কোন পরিপ্রেক্ষিতে আমি এটা বিশ্বাস করব? কারণ আপনি নিজেই তো প্রচার চালাচ্ছেন, আপনি নিজেই হ্যাঁ ভোটের প্রচার চালাচ্ছেন। এই জন্য অ্যাডভোকেট স্বাধীন মালিক অনেক বলেছেন যে ভবিষ্যতে যদি কোনো একজন ব্যক্তি এইটা প্রশ্ন তোলে, আদালতে অভিযোগ তোলে যে হচ্ছে নির্বাচনকালীন সরকার এই যে হ্যাঁ ভোটের প্রচার করেছিল এবং তাদের তত্ত্বাবধানে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল, এটা বৈধ কি বৈধ না, তখন এই টোটাল সংস্কার প্রসেসটাই প্রশ্নবিদ্ধ হবে এবং আটকে যাবে আর কি। যদিও কথা হচ্ছে এই গণভোটের আইনগত ভিত্তি কি, এই নিয়েও তো নানান জায়গায় কথা শোনা যাচ্ছে, এটারও তো কোনো আইনগত ভিত্তি নাই, অবৈধ বলেছেন তিনি, আমি বলেছেন এটা কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই, এই যে তারা যেটা করছে আর কি। আর একটা প্রশ্ন ওনাকে করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিএনপি কি বাধ্য হয়ে হ্যাঁ ভোটের কথা বলছে? দেখুন, আমার কাছে মনে হচ্ছে সেটা বিএনপি শুধু না, বাংলাদেশের মানুষ একটা জায়গায় জিম্মি হয়ে গেছে এবং খুব আতঙ্কে আছে বাংলাদেশের মানুষ। আচ্ছা, এই আর মাত্র 3 সপ্তাহের মধ্যে নির্বাচন, ঠিক আছে? তারপরে মানুষের মধ্যে প্রশ্ন আছে, আমি যখন গণসংযোগে যাই, ভাই নির্বাচন কি আসলে হবে? নির্বাচন কি হবে? তো মানুষ একটা ভয় পায় যে কোনো সময় যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে একটা উসিলা তৈরি করে দেখা যাবে এই নির্বাচনটা বানচাল করে দেওয়া হয়েছে। বানচাল করলে লাভ কার? বানচাল করলে প্রথমত লাভ হচ্ছে এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের। তার তো স্বপ্ন ছিল 5 বছর থাকার, বলছে জনগণ আমাদেরকে বলেছে 5 বছর থাকবো না, সেই তো ঠিক আছে, থাকলে তো তারা নির্বাচনের আয়োজন করতো না। বাধ্য হয়ে তারা বুঝেছে আমরা যতই পুশ করেছি, জনগণ বলেছে 5 বছর, কিন্তু জনগণ বলে আমি কখন কইলাম? আমি তো কই নেই 5 বছরের কথা, 5 মাস হলে ভালো হয়। 5 বছর কেন? মাস কাইটা বছর কাইটা মাস বানাচ্ছ কেন? ঠিক আছে, 5 মাস হলে ভালো হয় আর কি। জনগণ তাদেরকে 5 বছর থাকার কথা ভাবেও নাই, ভাবছে 3 মাসের মধ্যে একটা সুন্দর নির্বাচন হবে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যেভাবে ইলেকশন করে সেভাবে ইলেকশন করে তারা চলে যাবে। তারা তো হচ্ছে গিয়ে অনেক স্বপ্ন দেখাচ্ছেন আর কি। তো স্বপ্ন দেখাতে পারেন, মানুষকে ঠকাতে পারেন, কিন্তু অনেক সময় না মানুষ ঠকায় না আর কি, অনেক সময় মানুষ বুঝতে পারে না। আমাকে অনেক সাধারণ মানুষ প্রশ্ন করে, ভাই এই যে নোবেল পুরস্কার দিলেন শান্তিতে, নোবেল শান্তিতে দিলেন কেন, তাকে অর্থনীতি দিলেন না কেন? আমি কেন উনি শান্তির জন্য পাইছে। শান্তির জন্য, শান্তির সাথে মাইক্রো ক্রেডিটের সম্পর্কটা কি এটা একটু বুঝাই দেন, ঠিক আছে? দারিদ্রতার সাথে যদি অশান্তির প্রসঙ্গ আর সেই মাইক্রো ক্রেডিট সারা পৃথিবীতে প্রকৃতপক্ষে কতটা দারিদ্র দূর করতে পেরেছে তারও একটি পরিসংখ্যান কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, এবং এটাও একটি প্রশ্ন, এটা নিয়ে পৃথিবীতে গবেষণা হচ্ছে এবং সেই গবেষণা অনেক ক্ষেত্রেই নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, যে মাইক্রো ক্রেডিট একদম ক্রেডিট কার্ড থেকে শুরু করে মাইক্রো ক্রেডিট মানুষকে দরিদ্র থেকে আরো দরিদ্রতর জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, এখন এটা হচ্ছে যে ব্র্যাক থেকে লোন নিয়ে আশার লোন শোধ করে, আশার লোন থেকে লোন নিয়ে ওই
এলাকার যে সমিতি থেকে লোন নেয় মানুষ, সে মানুষ সেভাবে লোন নেয়, মানুষকে একটা প্রচন্ড ঋণের চক্রে মানুষকে আটকে রাখা হয়েছে আর কি। তো এরকম একটা ব্যাপার স্যাপার। আমার কাছে ক্রেডিট কার্ড থাকলে আমি খুব দামি একটা মোবাইল যে কোনো সময় কিনে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। সমস্যা আমি পড়বো ওটার ইএমআই শোধ করার সময় আর কি, কোনো ব্যাপার না আর কি। কিনা কোনো ব্যাপার না, এখন লোন নেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু ওটা পরিশোধ করতে গিয়ে মানুষের জিব্বা বের হয়ে যাচ্ছে এবং মানুষ একটা দাসত্বের শৃঙ্খলে আটকে যাচ্ছে। এবং যে কারণে সেই প্রায় 17 বছর বা 18 বছর আগে বলেছিলেন দারিদ্রতা থাকবে হচ্ছে মিউজিয়ামে, এবং তখন আমার বয়স কম ছিল, আমি একটু বিশ্বাসও করে ফেলছিলাম। তখনও আমি কমিউনিস্ট, তখন আমি মানে ছাত্র অনেক আগে থেকে না, আগে বিদায় নিছি আর কি। তখনও আমি হচ্ছে কমিউনিস্ট পার্টি দায়িত্বে আছি, যুব ইউনিয়ন করি তখন। তো তখন বিশ্বাস আমরা অনেক ধরনের খুব ভালো কথা বলছি, তো কিন্তু এখন দেখতে ভালো কথা নয়। এটা হচ্ছে মিস্ত্রির সেই ছুরি, এই মিস্ত্রির ছুরির মতো আরও ছুরি আছে। 3-0 যেমন অবাস্তব, দারিদ্রতা যেমন মিউজিয়ামে যায় নাই, তেমনি ইতিহাসের সেরা নির্বাচন বলেছেন সর্বশেষ যে ডায়লগটা দিয়েছেন সেটা নিয়েও মানুষ অবিশ্বাস করে, বরঞ্চ এটা না মানুষ ভয় পাচ্ছে। উনি যেহেতু ইতিহাসের সেরা নির্বাচন, তাহলে এই নির্বাচনটা খুব খারাপ হবে। আমরা ভয়ের প্রশ্নটি নিয়ে একটু আজিজ ভাইকে শুনতে চাই। সাজেদ ভাই বলছিলেন যে মাইক্রো ক্রেডিটের দরিদ্র থেকে আরো দরিদ্রতর করে, এবং আসন্ন নির্বাচনে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, সেটি নিয়েও তিনি সংশয় রেখেছেন। আপনার মূল্যায়ন কি? দেখেন, গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট করছে না, লোন দিছে না, কেউ ইয়ে করছে, তার জীবন চেঞ্জ হয়েছে কারণ একটা লোকের উদাহরণ দিতে পারবেন, তার জোবরা গ্রামে আত্মহত্যা করেছে অনেকের লোন নিয়ে, লোন পরিশোধ করতে না পেরে তার গ্রামে আত্মহত্যা করেছে। যাই হোক, সেটা না, এর বাইরেও অনেকগুলো সমস্যা আছে। আপনি দেখেন পোস্টাল ব্যালট, এটা প্রায় 16 লাখের মতো পোস্টাল ব্যালট। বাসস সরকারি প্রতিষ্ঠান, সেখানে ছাপা হয়েছে, নয়াদিগন্তে ছাপা হয়েছে, কালের কণ্ঠে ছাপা হয়েছে, প্রথম আলোতে ছাপা হয়েছে, এবং প্রথম আলো আরও অ্যানালাইসিস দিছে 10,000 ভোটে অতীতে 130টি আসনের ভোটের রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে। তো এই পোস্টাল ব্যালট এখন মুসলিম কান্ট্রি সবগুলোতে এক জায়গা হচ্ছে, এবং ওখানে কথাবার্তা, আমার কাছে ভিডিও আছে, কথাবার্তা ভাইরাল হয়েছে, এটা তো সবাই জানে, এবং পত্রিকাগুলোতে ছাপা হয়েছে। এখন এই যে পোস্টাল ব্যালট, ওখান থেকে কার দিকে পাঠাবে বলেন? জামাত তো, হ্যাঁ, সরকারের কাছে ইলেকশন কমিশনে পাঠাবে। এখন ইলেকশন কমিশনে সে পোস্টাল ব্যালট পাঠাবে, আমি ধরেন ওনার মিরপুর 17 আসনে পাঠাবে, 15 আসনে পাঠালে উনি তো ওনার নামে নিশ্চয়ই পাঠাবে না, পাঠাবে তো যে সংগ্রহ করতেছে তার কাছে পাঠাই দিবে, তার ভোট কেন্দ্রে দিবে না। ইতিমধ্যে অনেক সেন্টারে ভোট বেড়ে গেছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আগের যে ভোটার ছিল, এখন ভোটার অনেক বেড়ে গেছে, কারণ আবার ভোটার ট্রান্সফার করে। আচ্ছা, বরিশালের ভোট ঢাকায় আসতেছে 15 আসনে, 15 আসনের ভোট চলে যেতেছে খুলনায়, এরকম ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ এই যে ধরেন একটি প্রতিষ্ঠান যেটা বলা হয় জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল এটা বলছে, তো আমার কাছে ভিডিও আছে, কি বলছেন? ভোট ট্রান্সফার করা। আচ্ছা, ইলেকশনের আগে ভোট ট্রান্সফার করছে, তাতে ইলেকশন কমিশনের অধস্তন 3 অফিসার গ্রেপ্তারও হয়েছে। আর কি প্রমাণ চান তারা? কারণ হচ্ছে একটা ভোট ট্রান্সফার করতে হলে আমার এনআইডি আছে পাবনা, আমার বাড়ি পাবনাতে এনআইডি আছে। আমি যদি ঢাকায় এখন ভোটার হতে চাই, তাহলে আমাকে আমার ভাড়া থাকি, তো এই বাড়ি ভাড়ার রিসিট, আমাকে ইলেকট্রিক বিল, দিস অ্যান্ড দ্যাট, আমাকে অনেক ডকুমেন্ট সাপ্লাই দিয়ে করতে হবে। কিন্তু আপনি বরিশালের ভোট যদি ঢাকায় আসেন, ওখানে যদি এনআইডি আছেন, এনআইডি ট্রান্সফার করা জটিল না, এই জন্য টাকা পয়সা খরচ করে ভোটার ট্রান্সফার করে ফেলতেছে। এখন ধরেন একটা সিটে পাস করতে ধরেন 3 লাখ ভোটার আছে, ওখানে তাদের হিসাব আছে যে আমার হয়তো এখানে 10,000 ভোট শর্ট আছে, 15,000 ভোট এখানে ঢুকাই দিছে, কি করবেন? এটা মেট্রিকুলার ডিজাইনের অংশ হয়ে গেল। 2 হচ্ছে বিকাশ নাম্বার, ঘরে ঘরে নারী ওয়ার্কাররা গিয়ে বিকাশ নাম্বার নিছে, বলেন তো ভোটার নাম্বার নিছে মানলাম, বিকাশ নাম্বার দিয়ে কি করবে? সহযোগিতা করবে, ক্ষমতায় গেলে তাদের সহযোগিতা করতে হবে না। বিকাশ এখন তো সরকারে জান নাই, আচ্ছা, এখন তো করবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে, এই বিকাশ নাম্বার মানে ইলেকশনের আগে গরিব মানুষের ওর ভিতরে বাছাই করবে, গরিব মানুষদের বিকাশে টাকা পাঠিয়ে দিবে। আচ্ছা, টাকা পাঠিয়ে দিল,
এটা তো ব্রাইব। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর, এইসব ফ্যাক্টরে কিন্তু ইলেকশনের রেজাল্ট পরিবর্তন হয়ে যেতে পারে। এটা কোনো এগুলো হয়তো ওনারা এই যেগুলো দল আছে ওই দল বাদে বাকি দলগুলো এগুলো হিসেবে আনতেছে না। আমি তো মনে হয় যে বলছে তো এই পত্রিকাগুলো হেডিং করছে যে ব্যালট, পোস্টাল ব্যালটের ভোটের পরিবর্তন ঘটায় দিতে পারে, এইসব লাগছে। পরিবর্তন ঘটাতে পারছে বলতে যদি সরকার যারা ভোট দিতে পারতো না তারা ভোট দিতে পারছে, তাহলে তো একটা রেজাল্টের আমি প্রভাব বুঝাতে পড়বে। পারিনি আপনাকে। আপনার কথা হলো আপনি এখানে ধরেন ঢাকায় ভোটার, জামাত ইসলামের ভোট 5,000 কম আছে নোয়াখালীতে, ওই 5,000 ভোট ওখানে ট্রান্সফার করে বানায় দিল চোরাই করে। আপনার তো ট্রান্সফার সহজে হওয়া যায় না, কারণ আপনার এনআইডি ইস্যু করে না। এনআইডি তো আপনি 2 জায়গায় নিতে পারবেন না বাংলাদেশে, অটো ধরা পড়বে। তো এনআইডি তো চেঞ্জ করতে পারবেন না, তাহলে ওখানে এনআইডি একটা বানাইতে হবে, ভোটার বানাইতে হবে। এনআইডি থাকলে ভোটার, ওইটা হয়তো ঘুষ দিয়ে ইলেকশন কমিশনের অফিসারকে ঘুষ দিয়ে বানায় ফেলছে। আপনি কি করবেন? এটা এখন নতুন করে 12 তারিখে নির্বাচন আনলো, এটা জরিপ করবেন কেমনে? আচ্ছা, এটি কারা করছে সেটি একটি প্রশ্ন থেকে যায়। আপনি বলছিলেন যে রেজাল্টের যে পরিবর্তন বা কি প্রভাব পড়তে পারে। সম্প্রতি একটি সংবাদ খুব আলোচনায় এসেছে, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে বলা হয়েছে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামাত ভোট বাক্সে তাদের সেরা পারফরমেন্স দেখতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এইটা নিয়ে আপনি কি বলবেন? বিষয়টা সেরা প্রস্তুত হচ্ছে কি, এটা নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে, ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে। সেখানে ইনফরমালি আমাদের বাংলাদেশের সাংবাদিকতা এখনো ডেভেলপ করে নাই, আনঅফিসিয়ালি বলছিল, আনকোটেড, সেটাকে নিউজ করে দিছে এবং নিউজটা ছাপা হয়েছে সমকালে। সেটা আবার নিউজ এখন আলোচনা হচ্ছে। পরাশক্তিগুলোর আচরণ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টের সাথেই সম্পর্ক করে। আজকে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, সরকার গঠন করলো, জামাত বিরোধী দল হবে? আওয়ামী লীগ তো এখন নাই, জামাত হলো বিরোধী, তো জামাতের হাতে তার সমর্থন দরকার, করতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা নিউজ নয়। আর পরাশক্তিগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম লাইন আপ করে রাখে। আপনি দেখেন ভারতের আচরণ দেখেন, ভারত শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়েছে, ভারতকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছে। হ্যাঁ, ভারত শেখ হাসিনা কিন্তু ফেরত দিচ্ছে না। এখন আবার তারা বলতেছে শেখ হাসিনার ফেরত আনা নেওয়ার ব্যাপারে কথা নাই, তারা বলতেছে যে আমরা নির্বাচিত সরকার যেই হোক তার সাথে আমরা কাজ করতে চাই। এটা তো তারা শুরু থেকেই বলছে, 5 আগস্টের পর থেকেই তারা একই কথা বলে আসছে। না, একই কথা জোর দিয়ে এখন তো এই জায়গা সেটেল করে গেছে এবং বলা হচ্ছে আমাদের দেশের নির্বাচনে সব পরাশক্তি কিন্তু অ্যাক্টিভ থাকে, আমাদের চোখে ধরা পড়ে, আমাদের চোখে অনেক সময় ধরা পড়ে না। অনেকটা ওপেন সিক্রেট। এইটা যেটা জামাতের সাথে যে আলোচনা, ভারতের কাছে তো গেছে, ভারতের কাছে আলাপ হয়েছে না, ভারতের অসুস্থ দেখতে গেছে না জামাতের আমিরকে, দেখে যা রয়টার্সে রিপোর্ট করছে, তখন জামাতের আমির বলছে না যে না এটা বলা তাদের অনুমতি না দিলে বলতে পারবো না, অর্থাৎ গোপন কথা হয়েছে তো। আচ্ছা, গোপন কথা ভারতের সাথে হয়েছে তো, সুতরাং এটা হইতেই পারে। এখন উনি কমিউনিস্ট পার্টির নেতা, ওনার সাথে তো যে কোনো রাজনৈতিক দলের আগে তো ছিল, আগে আমরা ছাত্র জীবনে দেখছি কমিউনিস্টরা 2 বলয় ছিল, একটা রাশিয়াপন্থী, একটা চীনপন্থী। এখন ওনার সাথে কমিউনিস্টের তো আলাপ করতে পারে, এখনো তো চীন আছে, উত্তর কোরিয়া আছে, অনেক দল আছে না, তারা তো ওনার সাথে কথা বলতে পারে না, সৌজন্য সাক্ষাৎ হতে পারে, আলোচনাও হতে পারে। তো এখন এটার মাত্রা এই নয় যে নির্বাচন ঘুরে যাবে, নির্বাচনে ঘুরে, হ্যাঁ তারা চেষ্টা করতে পারে, যদি জামাত যদি তলে তলে যদি ওই ওবায়দুল কাদেরের মতো কোনো চুক্তি করে থাকে তাদের ইউনুসের সাথে মিলায়া, ইউনুস তো আমেরিকান নাগরিক, আপনি বলেন এই সরকার, আপনি বলেন যে এই সরকার এর ভিতরে প্রায় 14-15 জন আছে দ্বৈত নাগরিক, একটা আমেরিকান নাগরিক বা ব্রিটেনের নাগরিক, তার আনুগত্য কোথায় বেশি, বাংলাদেশ না আমেরিকা? বলেন না, জন্মভূমি যেহেতু বাংলাদেশ এবং দায়িত্ব পেয়েছে এখানে, থাকতেই পারে। আপনি জন্মগতভাবে বাংলাদেশি, আর আমেরিকায় যখন নাগরিকত্ব নেন তখন আপনাকে শপথ নিতে হয়, ওথ নিতে হয়, আপনি তার ইন্টারেস্টের বাইরে যেতে পারবেন না, গেলে আপনার নাগরিকত্ব বাতিল হবে। হ্যাঁ, সুতরাং এই নাগরিক ঠুস করে প্রবাসী, এর নাম দিচ্ছি আমি প্রবাসী সরকার,
প্রবাসী সরকার প্রবাসের ভোটার বানায় দিছে, না বিচার বিবেচনা না করি। আপনি ওখানে ডুয়েল সিটিজেনশিপ আছে, তারা ভোটার হতে বাধা নাই, কিন্তু যখন ভোটার বানাবেন এটাও আবার ঠিক, তার প্রার্থী হওয়ার যোগ্যতাও আছে। আপনি দেখেন না এবারে আপনার ডুয়েল সিটিজেন, আমি RTVতে টক শোতে গেছি গভীর রাতে, আমেরিকান সিটিজেন, সে নির্বিঘ্নে বলতেছে আমি ভোটার হয়েছি, আমি ভোট দেবো। বলেন আপনি আমেরিকান নাগরিক হন নাই? হ্যাঁ হয়েছি, তাতে সমস্যা কি? সে তো আর্গুমেন্ট। বাংলাদেশের একমাত্র দেশ বলেন, অনেক গরিব দেশ পৃথিবীতে আছে, সাউথ আফ্রিকা আছে, অনেক জায়গায় আছে, বাংলাদেশের একমাত্র কোনো রাষ্ট্র নয়। এই ডক্টর ইউনূস টিম নিয়ে গেছে আমেরিকাতে, ডিম মারছে না? বাংলাদেশে মানে পতিত আওয়ামী লীগ সরকার সমর্থকটা মেরেছে। আমি বলছি যে আমাদের দেশেই একমাত্র, সবগুলো বড় দলের বিদেশে সংগঠন আছে, তারা তো ওই দেশের কালচার রপ্ত করে না, আমাদের দেশের কালচার রপ্ত করে। যে সরকার প্রধান থাকে বা রাষ্ট্রপ্রধান থাকে তারই ডিম মারে অথবা তারই বিরোধিতা করে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তো সুতরাং এরা তো বিদেশে গেলে এটা অনেক লম্বা আলোচনা। আমার কথা হলে এত তড়িৎ গড়িতে আপনি ম্যানেজ, ওটা ধরলাম না, আপনি ম্যানেজ করতে পারলেন না, সব ব্যালট যায় একজনের হাতে জমা হচ্ছে, যেটা ম্যানেজ করতে পারবেন না সেটা দিয়ে আপনি করবেন কেন? এবং এই আপনি বলেন যে এই যে ধরেন আপনার বিকাশ নাম্বার দেওয়া, এই যে ব্যালট পেপার প্রবাসীদের ভোটার নেওয়া, এই যে ভোটার ট্রান্সফার হওয়া, এটা তো একজন না একজন আবিষ্কার করবেই। এই যে TIB কত কোটি টাকা কটপতি বার করতেছে না, বেরোবে তো নির্বাচন, তো ডিসপুটেড নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না, এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। এই প্রশ্নটা নিয়ে একটু সাজেদ ভাইকে শুনতে চাই। সাজেদুল হক যদি একটু বলতেন। ব্যালট, পোস্টাল ব্যালট, প্রায় 10 মাস আগে নির্বাচন কমিশন একটা বৈঠক হয়েছিল, আমরা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম সেখানে। তো সেখানে তারা শুনলো, তারা বললো আমরা এক বিশাল ব্যাপার করতে যাচ্ছি, আমরা এবার ডায়াসপোরাদের ভোট জোগাড় করবো। আচ্ছা, সারা পৃথিবী জুড়ে প্রায় 1 কোটি ডায়াসপোরা মানুষ আছে, প্রবাসী আছে, তাদের ভোট এবার আসবে। এবং তার জন্য আমাদের আজকের এই আয়োজন, আপনাদের মতামত নেব। তার 3টা অপশন দেখাইছিল, একটা হলো অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপস করে, একটা হচ্ছে পোস্টাল ব্যালট, আর একটা হচ্ছে প্রক্সি ভোট। তো এর মধ্যে যে আপনার হলো অনলাইন অ্যাপস যেটা, সেটা কিন্তু ছিল সবচেয়ে বেশি মানে সুইটেবল। হ্যাঁ, মানে আপনি অ্যাপস এর মাধ্যমে ব্যাংকিং করতে পারতেছেন, অ্যাপস এর মাধ্যমে সবকিছুই করা যায়, ভিসা অ্যাপ্লাই করতেছেন, অ্যাপস এর মাধ্যমে একটা ভোট আপনি দিতেই পারতেন, কোনো সমস্যা ছিল না। এটা ছিল আমাদের পক্ষ থেকে আলোচনা। আর পোস্টাল ব্যালট কিন্তু সব সময় ছিল, এটা নতুন কিছু না, কিন্তু সব সময় ছিল। প্রবাসীদের যুক্ত করা হয়েছে, প্রবাসীরাই এটা পাইতে হতো সুবিধা, কিন্তু ঝামেলা হয়তো এটা তখন হচ্ছে, এখন যেমন অনেক আগে পাঠানো হয়েছে, তখন অনেক আগে পাঠানো হতো না, পরে দেখা যেত সরকার গঠনের পর আসতো কি খুব একটা উৎসাহিত হইতো না পোস্টাল ভোট দেওয়ার জন্য প্রবাসীরা আর কি। তো আর প্রক্সিটা ছিল খুব সাংঘাতিক, যে আমার ভোট আমার দেশে স্ত্রী আছে, সে দিয়ে দিবে, ঠিক আছে, সে আমার ভোট সে কোন মার্কে দিবে, আবার সে ভোট চেঞ্জ করে দিতে পারে। অনেক তর্ক ছিল, বিতর্ক ছিল এই প্রক্সি ভোটের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা করলো তারা পোস্টাল, এই পোস্টালটার ক্ষেত্রে নিয়ে এখন আমরা যা দেখতেছি, যা বুঝতেছি, এটা একটু সাংঘাতিক ঘটনার দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা তো রাতের বেলা যেমন ভোট হয়ে গেছিল 18 সালে আর কি, তো এখনো তো অলরেডি আমাদের ভোট হয়ে গেছে মনে হচ্ছে, ঠিক আছে। শুনলাম 15 লাখ, বা আমার ঢাকা 15 আসনে প্রায় 7,500 ভোট আছে। যদিও আমাদেরকে এই পরশুদিন 25 তারিখ ডেকেছে নির্বাচন কমিশনের অফিসে। কি ব্যাপার? তলবের উদ্দেশ্য হচ্ছে যে পোস্টাল ব্যালট এসেছে আপনার আসনের, আপনাদের সামনে এটা এখন সিল করে দেওয়া হবে। তো ভোট তো এসেছে, কিন্তু ভোট কে মেরে নিয়ে এসেছে তা তো দেখি নাই। ভোট এসেছে বুঝলাম, হ্যাঁ, এখন ভোটটা হচ্ছে আমাদের সামনে সিল মেরে দেওয়া হবে, হয় প্রার্থী কিংবা তার নির্বাচন এজেন্টের সামনে সিল মেরে দেওয়া হবে, তারপর এটা যথাসময় খোলা হবে ভোট গণনার মূল আয়োজনের সময় আর কি। তো এখন কে মেরে এনেছে সেটা তো একটা প্রশ্ন। এই ব্যাপারটা অলরেডি আমরা দেখেছি যে জামাত ইসলামের নেতার হাতে 200-300 থাকে। আর খুব গুরুত্বপূর্ণ যেটা আজিজ ভাই বলছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সাক্ষ্য হলাম আমরা ঢাকা 15 আসন আর কি, যেখানে আমির সাহেব, জামাতের আমির যেখানে নির্বাচন করছে, সেখানে আমাদের 2-4 জন, তো আমরা এটা স্বাভাবিক যে সে এক সময় থাকতেন হচ্ছেন ধরেন বগুড়ায়,
বগুড়ায় বড় হয়েছেন, কিন্তু তারপর থেকে ঢাকায় আছেন এবং আমাদের এলাকায় ধরেন সে এখন ফ্ল্যাট কিনেছে, তো এবং সে আমাদের রাজনীতির সাথে আছে, তো সে তার ভোটার ট্রান্সফার করতে গেছেন যথা নিয়ম অনুযায়ী। এবং এটা ছিল 10ই নভেম্বর 2025 পর্যন্ত ছিল এটা লাস্ট ডেট ভোটার ট্রান্সফার হওয়ার। তো তারই আগে গেছেন, তো যাওয়ার পর ওদের কাউন্সিলিং অফিসে গিয়েছেন, সেখান থেকে আবার তার হচ্ছে ইউটিলিটি বিলের কপি, যেটা আজিজ ভাই নিয়ে গিয়ে অনেক কষ্ট করে কাউন্সিল অফিস থেকে তারপর গেছেন সিটি কর্পোরেশন অফিসে নাগরিকত্বের একটা সার্টিফিকেট পাওয়ার জন্য। সেটার পর যাইতে হবে তাকে ইলেকশন কমিশন অফিসে, অর্থাৎ 1, 2, 3 তিনটি ধাপ তাকে পার হতে হবে, এবং প্রতিটার জন্য মোটামুটি একটা করে দিন তার চলে যায়, 3টা দিন তার নষ্ট হয় এই ভোটার ট্রান্সফার করার জন্য। সে যখন দ্বিতীয় ধাপে হাজির হয়েছে, তখন সিটি কর্পোরেশনের যে কর্মকর্তার কাছে গেছে, সে বলছে, আপা আপনি কেন এত কষ্ট করে আমাদের কাছে আসছেন? কেন? আচ্ছা, 3 দিন পার হওয়ার পরে না, দ্বিতীয় দিন, দফায় হ্যাঁ। সিটি ওয়ার্ড কাউন্সিলের অফিস শেষ, এখন সিটি কর্পোরেশনের অফিসে আসছে, তারপরে যাবে নির্বাচন কমিশন অফিসে। দ্বিতীয় ধাপে আসার পর বললো, আপনি এত কষ্ট করে কেন আমাদের কাছে আসছেন কাজকর্ম ফেলায়? তো আমার ভোট দিতে হবে না, আমি তো বাড়িয়ে ভোট দেবো না, কেমন ঢাকায় থাকে, ঢাকায় ভোট দেবো। তখন বললো, না ভোট দেন, ভোটার হন, এত কষ্ট করার কিছু নাই। তাহলে কিভাবে করব? আপনাদের এলাকায় জামাত ইসলামের লোকজন আছে না, খালি ওদেরকে ইনফর্ম করবেন আপনি ভোটে ট্রান্সফার করতে চান, আপনার কিচ্ছু করা লাগবে না, ওরা আপনার এনআইডি নিয়ে যাবে, হ্যাঁ, ওরা আপনার নতুন এনআইডি নিয়ে এসে দেবে। আচ্ছা, ঠিক আছে, এবং ওরা খুব সুন্দর কাজ করছে, মানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা তার হয়ে আর কি ব্র্যান্ডিং করতেছে যে এই কোম্পানিটা খুব ভালো কাজ করে আর কি। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, জি। তো এইটা ছিল। এবং সে বলল, আমি তো নিয়ে গেছি একটা কাগজ। কিছুক্ষণ পর একজন হিজাব পরা মহিলা আসলো, তার হাতে এরকম বান্ডেল, অক্টোবরের শেষ সপ্তাহের একটি ঘটনা, তার হাতে ভোটার ট্রান্সফারের এরকম বান্ডেল আর কি। এখন ধারণা করা হয় আমাদের এলাকায় কেউ বলে 20, কেউ বলে 40, কেউ বলে 30,000 ভোটার ট্রান্সফার হয়ে এসেছে। আচ্ছা, ফলে আমি ভাই আজিজ ভাই ওই পোস্টাল ব্যালট 7,500 নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি যে ভোটার ট্রান্সফার হয়ে যদি 20,000 আসে, তাহলে তো কেল্লা গেছে ফতে হয়ে। আচ্ছা, জি, ধন্যবাদ সাজেদুল হক, ধন্যবাদ এম এ আজিজ। দর্শক, আমরা দুইজন গুরুত্বপূর্ণ বিজ্ঞ আলোচকের আলোচনা শুনছিলাম। তারা জোর দিচ্ছিলেন প্রযুক্তিগত উন্নয়নের দিকে এবং আগামী 10 বছর পরে কর্মক্ষেত্র কমে যেতে পারে সেই আশঙ্কাও করেছেন তারা। সেজন্য প্রযুক্তিগত উন্নতির বিকল্প নেই এবং এই যে পোস্টাল ভোটের যে আয়োজন, এটিও প্রযুক্তিগতভাবে হলে অনেকটা সহজ হতো। আর ডাক্তার সাজেদুল হক বলেছেন যে এরই মধ্যে নির্বাচন অনেকটা হয়েও গিয়েছে, পোস্টাল ভোট চলে এসেছে, এতে কি প্রভাব পড়তে পারে সেটি এখন দেখার অপেক্ষা। দর্শক, আজকের মতো শেষ করছি, আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।